এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এটা হলো সরল দোলক। একটা সরল স্পন্দন গতি সম্পন্ন বস্তু বা সরল স্পন্দন গতি দেখাই, মানে প্রুফ কি, আমি কিভাবে বলতে পারি যে এটা একটা, এই স্প্রিং যেভাবে বলছিলাম যে স্প্রিং থেকে, মানে ব্যাপারটা হচ্ছে কি, সরল দোলক থেকে তোমাকে সরল স্পন্দন গতির যে সূত্র এগুলো আনতে হবে, তাহলে আমরা বিশ্বাস করবো যে এটা একটা সরল স্পন্দন গতি। কারণ সরল স্পন্দন গতির সূত্রগুলো আমি কেন এখানে এটার উপর কি বলে অ্যাপ্লাই করবো। এবার যদি তুমি একটা ব্যাপার দেখো, যে ধরো ফর এক্সাম্পল এটা একটা সরল দোলক, তাহলে তুমি এটাকে টেনে এতটুকু পর্যন্ত আনলা, যদিও রেখাটা খুব সুন্দর হয়েছে, এই এতটুকু আনলা, এই যে এখান থেকে সে এখানে আসলো, যদিও এই রেখাটা একটু বাঁকা টাইপের হবে, আমি সরলরেখা টাইপের দিলাম আর কি, যেহেতু সরলরেখা আমরা হিসেবে আমরা দেখতে, আমি একটু বড় করে রাখছি, যদিও কোনটা এত বড় হবে না এটা আমরা জানি। ওকে, এখন এখানে একটা এমভরের বস্তু আছে, তো বস্তুটা যখন এখানে থাকবে, দেখো এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান, তখন ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। কোনো ভুল আছে? নাই। আচ্ছা বলো, এটা দুটি উপাংশ তৈরি হবে। দেখো এই যে সুতা, এই সুতা বরাবর ঠিক বিপরীত দিকে উপাংশ কত হবে বলো তো? এই কোনটা থিটা হবে কিনা? থিটা মানে কি আন্দাজ থিটা না, এই থিটাটা কিনা? কেন? এই যে এটা, এটা সমান্তরাল, এটা এটা কি রেখা, ঠিক কিনা? কোন হিসেবে ভাবতে পারি? আচ্ছা, এটা যদি থিটা হয় বলো তো, এদিকে যদি এমজি হয়, এদিকে এমজির উপাংশ কত? এমজি কস থিটা। তার মানে বস্তু যখন এখানে অবস্থান করে তখন সুতা নিজের দিকে একটা টান দেয়, আর এই টানটা কার সমান হয়? এমজি কস থিটার সমান হয়। তারা একে অপরকে কি করে? প্রশমিত করে। ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, এমজি কস থিটার সমান হয়। তাহলে এখন আমার কথা হচ্ছে, বস্তুটা যে এই জায়গায় আসবে কার কারণে আসে? প্রথম কথা হচ্ছে এমজির কারণে, কিন্তু এমজি তো আর এদিকে কাজ করে না, এদিকে কে কাজ করে? এদিকে দেখো, এটা 90 ডিগ্রি ভাবে চিন্তা করো, এই যে এটা এমজি কস থিটা হলে এটা কত? দেখো, যে কোনো একটা বস্তু, যে কোনো একটা বস্তু যে কোনো একটা দিকে যদি একটা কোণ উৎপন্ন করে, ধরো এটা এফ, তাহলে এদিকে তার উপাংশ যদি এফ কস থিটা হয়, এই এফ কস থিটার সাথে লম্ব বরাবর উপাংশ কত? মনে আছে এটা? তাহলে এখন আমাকে বলো যে এমজি এর এদিকে কাজ করে এমজি কস থিটা, তার সাথে লম্ব বরাবর কত কাজ করবে? এমজি সাইন থিটা। তার মানে এখন একটা কথা বলো, এই যে বস্তুটা সাম্যাবস্থায় আসবে, মানে এখান থেকে এখানে আসবে, কার কারণে আসবে? এমজি সাইন থিটার কারণে। কোনো ধরনের ভুল আছে? তার মানে এখানে এই যে বস্তুটাকে এই জায়গায় নিয়ে আসে, যে বলটা নিয়ে আসে, এই বলটা কত? এমজি সাইন থিটা। ঠিক আছে, তাহলে সরল দোলক, তোমরা আবারও এরকম সরল দোলক একটা টপিক দিতে পারো। তাহলে এবার তোমরা এখানে একটা জিনিস বলতে পারো, এফ নিট ইকুয়াল টু হচ্ছে এমজি সাইন থিটা। এখানে আমরা যে এফটা পাচ্ছি, এই এফটা কার সমান হচ্ছে? এমজি সাইন থিটার সমান হচ্ছে। এতটুকু আমরা বুঝে গেছি। আবার আমরা এটা জানি যে এমজি সাইন থিটা যেদিকে, এক্স অর্থাৎ সরণ তার বিপরীত দিকে, ঠিক না? যত বস্তুটা বলতে যেদিকে যেদিকে যত আসে, এক্স বিপরীত দিকে কাজ করে, এটা আমরা জানি, এই ব্যাপারটা আমাদের জানা আছে। তো ওইখান থেকে আমরা চাইলে এখানে একটা মাইনাস ইউজ করতে পারি, মানে এটা দিয়ে বোঝাচ্ছি যে এফ এবং মানে এই এমজি সাইন থিটা এবং সরণ পরস্পর কোন দিকে? বিপরীত দিকে। এটা হচ্ছে আমাদের জন্য এমনিতে জানা রাখার বিষয়। আচ্ছা গেল। এখন আমি তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা ধরো এমজি সাইন থিটাকে আমি চিনি না, এটা কি জানি না, আমি এমনি দেখতেছি বাইর থেকে এই বস্তুটা এদিক থেকে এদিকে দৌড়ায় চলে আসতেছে। আচ্ছা ওকে, তাহলে তার একটা ত্বরণ থাকবে নাকি থাকবে না? যদি তার ত্বরণটা দেখি আমি, খেয়াল করি একটু, বস্তুটা এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে আসতেছে, আমি এমজি সাইন থিটা কস থিটা গুলো চিনি না, আমি জাস্ট তার ত্বরণ দেখতেছি। ধরো তার ত্বরণ পাইলাম এ, তার ত্বরণ যদি এ পাই, তাহলে বলতো তার উপর ক্রিয়াশীল বল কত? এম এ না? তার উপর ক্রিয়াশীল বল কত? কোনো ভুল আছে? নাই। মানে এমজি সাইন থিটা কস থিটা এগুলো আমরা চিনি না, আমি জাস্ট তার ত্বরণ দেখছি। তো ত্বরণ যদি দেখি, তাই তুমি বলো যে কোনো একটা বস্তুর উপযুক্ত বল এফ ইকুয়াল টু কত? এম এ, বা ক্রিয়াশীল বল এফ ইকুয়াল টু এম এ। তার উপর এম এ পরিমাণ বল আছে বলেই তার উপর এ ত্বরণ সৃষ্টি হয়েছে। বুঝতে পারছো? তাহলে এখন তার যদি একটা কার্যকর ত্বরণ এ আমরা পাই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম এ ইকুয়াল টু মাইনাস এম জি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা এ ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস জি সাইন থিটা। একটা ব্যাপার আমরা পেলাম, একটু খেয়াল করিও জিনিসটা। আচ্ছা, সাইন থিটা নিয়ে এবার একটু কথা বলি।
সাইন থিটা পয়েন্টটাতে আসো। সাইন থিটা সমান কি? আচ্ছা, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে থিটা যখন অনেক ছোট হয়, প্রথম এগুলো তোমরা একদম মাথায় রাখতে পারো। থিটা যখন অনেক অনেক ছোট হয়, থিটা যখন খুবই মানে অতি ক্ষুদ্র হয়, অতি ক্ষুদ্র হয় হলে সাইন থিটা প্রায় কার সমান হয়ে যায়? থিটার সমান হয়ে যায়। এটা একটা কন্ডিশন। তাহলে আমরা যদি থিটা অনেক বেশি ছোট হয় তাহলে আমরা সাইন থিটার জায়গায় কি লিখতে পারি? থিটা লিখতে পারি শুধু। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এবার একটা ব্যাপারে আসো, তাহলে সাইন থিটা এবং থিটা সমান হবে যদি থিটার মানটা অনেক বেশি ছোট হয়। আচ্ছা, এস ইকুয়াল টু আর থিটা, এটা কি মনে আছে? দেখো তো, এই যে দূরত্ব, এবার তুমি একটা কাজ করো, ধরো এটা একটা বড় বৃত্ত, একটা বড় বৃত্ত, হ্যাঁ, এই ধরো এখানে কেন্দ্র, এই ধরো এটা আর, এটা এস না? এখন এটা যদি সরল রেখার মতো হয় তাহলে কি তুমি এটাকে সরল রেখা বলবা? এটা তো একটা বৃত্তচাপ, এটা কি ওই বৃত্তচাপটা সরল রেখার মতো হইতেও পারে। তো আমি ধরো এটাকে সরল রেখা, কথার কথা, যেহেতু আমরা কল্পনা করতেছি থিটা অনেক ছোট, তাহলে সরল রেখা, ওকে ফাইন। কিন্তু এই দূরত্বটাকে আমরা কি বলি? সরণ বলি না? এই দূরত্বটাকে কি বলি? সরণ বলি। দেখো, এটা যদি সাম্যাবস্থা হয়, সাম্যাবস্থা থেকে তুমি কতটুকু গেছো? এক্স পরিমাণ গেছো, তাহলে ওটা হচ্ছে তোমার সরণ। এখন এক্স এর মানটা এর সমান আর কি, আবার এখানে একটা এক্স পাবা, এখানে একটা এক্স পাবা, এখানে একটা এক্স পাবা, যেদিকে যাও তুমি সাম্যাবস্থা থেকে একটা কি পাবা? সরণ পাবা। সরল স্পন্দন গতি ব্যাখ্যা করতে যাব আমরা আগে খুঁজে নিব সাম্যাবস্থা। সাম্যাবস্থা থেকে সরণটা হিসাব করে তারপর ম্যাথ করতে হবে আমাকে, খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। তো এখন তুমি বলো তো, এটা যদি এস হয়, এটা যদি থিটা হয়, আচ্ছা বলো তো এস ইকুয়াল টু আর থিটা, এটা জানো না কেউ আসো? যে কোনো একটা বৃত্তচাপ সমান ব্যাসার্ধ ইন্টু ওই মানে বৃত্তচাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ, এটা কি জানা আছে নাকি নাই? আছে। যদি এটা জানা থাকে তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি থিটা সমান এস বাই আর? বলতো এখানে এস এর জায়গায় কে ইউজ হচ্ছে? এক্স ইউজ হচ্ছে, তাহলে আমি এই এস এর জায়গায় এক্স লিখতে পারি। আর এর জায়গায় কে ইউজ হচ্ছে? কার্যকর দৈর্ঘ্য না? বুঝে বলো, এটা কি দৈর্ঘ্য? কার্যকর দৈর্ঘ্য না? এই যে দেখো, এটাও এল, এটাও এল, চিন্তা করো এভাবে, এই যে এটাও এল, এটাও এল, এই যে বস্তুটা এখান থেকে এখানে দোল খাচ্ছে, এটা সুতার দৈর্ঘ্য। বুঝো নাই মনে হয়? দেখি বুঝতে পারছো? এই যে তুমি চিন্তা করো, এটা একটা বৃত্তের অংশ, এটা ব্যাসার্ধ হতে পারে নাকি পারে না? পারে। যদি এটা হয়ে থাকে তাহলে আমি ব্যাসার্ধ কত ধরতে পারি? কার্যকরী দৈর্ঘ্য। তাহলে থিটা সমান কত পাচ্ছি? এক্স বাই এল। আমরা এই থিটার জায়গায়, তাহলে দেখো প্রথমে আমরা যে কাজটা করব, থিটার জায়গায় সাইন থিটার জায়গায় আমরা থিটা লিখতে পারি, তারপর হচ্ছে আমি থিটার জায়গায় আমি লিখতে পারি এক্স ডিভাইডেড বাই কত? এল। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার একটা ব্যাপার দেখো, তাহলে এ ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস জি ডিভাইডেড বাই এল ইন্টু এক্স। এটা পাই নাকি পাই না? বুঝে বলবা, এটা পাওয়া যাবে নাকি যাবে না? বলো, এটা যদি একটা সরল স্পন্দন গতি হয়ে থাকে তাহলে সরল স্পন্দন গতির সূত্র আমরা কি জানি? জানা আছে এটা? সরল স্পন্দন গতির সূত্র কি? ত্বরণ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তার মানে এটা কার মান? ওমেগা স্কোয়ারের মান না? এটা কার মান? ওমেগা। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জি ডিভাইডেড বাই কত? এল। এটা কি বুঝতে পারছো? তাহলে আমরা যে কোনো একটা মুহূর্তে, আমি এই মাঝখানে পয়েন্টগুলো মুছে ফেলতেছি, এগুলো তো দরকার নেই, এটা আমরা ডিরেক্টলি বুঝে নিব, ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট তোমাদেরকে বোঝার জন্য এই জিনিসটা উল্লেখ করলাম। এখন দেখো, আমি এখান থেকে যেটা পাচ্ছি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জি বাই এল, এখান থেকে ওমেগা ইকুয়াল টু রুট ওভার জি বাই এল, পাই নাকি পাই না? এই তাহলে দেখো, সরল দোলকে কৌণিক কম্পাঙ্ক বের করার একটা নতুন সূত্র পেলাম না? ভেরি ইম্পর্টেন্ট, মাথায় থাকবে। গেল একটা জিনিস। এখন বলো তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, অর্থাৎ অর্থাৎ সরল স্পন্দন গতি প্রমাণিত। কে? সরল দোলকের গতি। দেখো, একটা সরল দোলকের মধ্যে ত্বরণ সরণ সমানুপাতিক হচ্ছে, আবার কি মুখী হচ্ছে? বিপরীতমুখী হচ্ছে। কথা বুঝতে পারছি? তাহলে এটার উপর ভিত্তি করে আমরা ব্যাপারটা আসে। তাহলে এখন তোমাকে আমি যে কথাটা বলতেছি, আমরা ওমেগা সমান পাইছি তো জি বাই এল, তাহলে এখান থেকে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, যদি পর্যায়কাল বের করতে বলে, বলতো পর্যায়কালের সূত্র কি? আমাদের পূর্ব পরিচিত ছোটবেলা থেকে পাওয়া সূত্র কোনটা? 2 পাই বাই ওমেগা। বলতো আমি ওমেগার জায়গায় কত লিখতে পারি? রুট ওভার জি বাই এল। জি বাই এলকে যদি উল্টাই দাও তাহলে কত আসে?
ওই যেটা আমরা একটু আগে প্রমাণ করছি। কথা কি বুঝাতে পারছি? তাহলে এটা কিন্তু আমরা অলরেডি একটা সূত্র দিয়ে প্রমাণ করছি, আবার এখান থেকে আসছে, খুব ইম্পর্টেন্ট। এবং এইখানে এই যে ছোটখাটো এই যে এম এর সমান আমরা এটা ধরছি, এই জায়গায় আমরা কে এক্স দিয়েও প্রমাণ করতে পারি। এই জায়গায় আমরা এম এর জায়গায় কে এক্স লিখে কে এর মান বের করে কে এর মানটা যদি ওই এম বাই কে তে বসাই দিই টি এর সূত্র, এখানেও চলে আসবে সেম সূত্র, দরকার নাই যে কোনো একটা ওয়েতে করলে হবে। তাহলে এই পয়েন্টটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে, যে কোনো একটা সরল দুলকের ক্ষেত্রে পর্যায়কাল যে এটা হচ্ছে এটা প্রুফ, আর একটা হচ্ছে এখানে এমজি সাইন থিটা এমজি কস থিটা, এই যে এমজি এরা আছে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি নেক্সট ক্লাসে একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো, সেটা হচ্ছে ধরো ফর এক্সাম্পল মানে এই সরল দোলকটাকে যদি আমরা বিভিন্ন অবস্থানে থাকি তাহলে কি হবে, ধরো লিফটের মধ্যে একটা সরল দোলক আছে, তাহলে তার দোলনকাল কত হতে পারে, আমি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো, এগুলো একটু ইম্পর্টেন্ট। এগুলো যদি একটু বইয়ের বাইরের ব্যাপার হইতে পারে হালকা, সো তোমরা সবাই একটু নেক্সট ক্লাসটাতে মনোযোগী থাকবা আর কি, ঠিক আছে? তবে এখন পর্যন্ত সবগুলো না পড়লে নেক্সট ক্লাসগুলো কঠিন হবে। সরল দোলক দিয়ে কিন্তু আমাদের পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো একটু মাথায় রাখতে হবে, এরপরে যা আছে সব সরল দোলক রিলেটেড, একটু খেয়াল রাখবা তোমরা সবাই। একেবারে অফ করে দাও। পৃথিবী সুড়ঙ্গে বস্তু পর্যায়কাল অন করছো? ওকে, সাউন্ডের ব্যাপারটা তাহলে এখন একটা ব্যাপার দেখো, পৃথিবীর সুড়ঙ্গে একটা বস্তুর পর্যায়কাল বের করবো। আচ্ছা, পৃথিবীর সুড়ঙ্গে শুরুর দিকে করে বলছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যে যদি পৃথিবীর ঠিক মাঝখান বরাবর কেন্দ্রগামী একটা যদি সুড়ঙ্গ তৈরি করা যায়, ধরো এটা একটা পৃথিবীর কেন্দ্র, এবার যদি তুমি একটা সুড়ঙ্গ তৈরি করতে পারো, একটা সুড়ঙ্গ মানে একটা গর্ত আর কি ভাই, গর্তটা এমন হবে যে পৃথিবীর এক প্রান্ত থেকে ঢুকে আরেক প্রান্তে বের হবে, বুঝো নাই? এই তুমি এক দিয়ে ঢুকবা এক দিয়ে বেরোবা, যদি এটা সম্ভব হতো তাহলে কি ঘটতো, এই ক্ষেত্রে তোমার কোনো পর্যায়কাল পাওয়া সম্ভব কিনা, এই পয়েন্টটা একটা ইম্পর্টেন্ট, খেয়াল করো। এটা হলো যে ধরো ফর এক্সাম্পল যে এখান থেকে তুমি লাফ দিলে, লাফ যখন দিবে তুমি ভিতর দিকে পড়তে থাকবে, গর্তে ঢুকতে থাকবে, তুমি নিজেও বুঝবে না যে কোথায় যাচ্ছ। তো এখন এই মুহূর্তে ধরো এই এটা কেন্দ্র, আচ্ছা তুমি নিচের দিকে কেন পড়তেছ? অভিকর্ষ ত্বরণের কারণে, এটা তো কোনো ভুল নাই। আচ্ছা ওকে ফাইন, আচ্ছা নিচের দিকে পড়তেছে অভিকর্ষ ত্বরণের কারণে, অভিকর্ষ বলের কারণে। এখন অভিকর্ষ বল কত, ধরো তোমার বল হচ্ছে এম, তাহলে অভিকর্ষ বল কত, এমজি। তাহলে ধরো তুমি এই মুহূর্তে এখানে আসো, তাহলে এই মুহূর্তে ফর এক্সাম্পল এতটুকুতে আসো, তাহলে কেন্দ্র থেকে তোমার একটা দূরত্ব আছে, ঠিক আছে? তাহলে এখন এই মুহূর্তে তাহলে তোমার উপর প্রযুক্ত বল কত, শিওর? এখানেও তোমার প্রযুক্ত বল এমজি হবে? পৃথিবীর গভীরতায় জি এর মান কি সেম থাকে? চেঞ্জ হয়। তাহলে তোমার এখানে যদি জি এর মান 9.8 হয়, এখানে জি এর মান আরেকটু কমবে, আরও কমবে, আরও কমবে, আরও কমবে, ঠিক কিনা? তাহলে এখানে এসে জি এর মান অন্য একটা হইতে পারে। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হলো ও বিন্দু। ধরো এ বিন্দুতে আমি অবস্থানটা চিন্তা করলাম যে এ বিন্দুটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে এক্স মিটার দূরে, ফর এক্সাম্পল এই দূরত্বটা হচ্ছে এক্স মিটার দূরে, খেয়াল করিও। তার মানে তুমি ভিতরে যেতে যেতে বর্তমানে যেখানে অবস্থান করতেছো, তুমি এ বিন্দুতে অবস্থান করতেছো এবং কেন্দ্র থেকে তোমার দূরত্ব কত, এক্স মিটার। আচ্ছা তোমার দূরত্ব যদি এক্স মিটার হয়, আচ্ছা বলতো এই বিন্দুতে তোমার অভিকর্ষ ত্বরণ কত, মহাকর্ষ বিকর্ষের বেসিক থেকে এটা কি বের করা যাবে নাকি যাবে না? একটু আমরা ওই বেসিকে চলে যাই, যাদের ক্ষেত্রে সমস্যা আছে তারা একটু খেয়াল করো। ফর এক্সাম্পল যে তুমি ভূমি মানে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যাচ্ছ, এইচ মিটার গভীরতায় জি এর মান বের করার একটা সূত্র ছিল, মনে আছে? 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। জিটা কি এখানে পৃথিবীতে মানে ভূপৃষ্ঠ বিকর্ষ ত্বরণ, আর এই জি প্রাইমটা কি পৃথিবীর অভ্যন্তরে, কতটুকু অভ্যন্তরে, এইচ মিটার গভীরে। এইচ মিটারটা কোত্থেকে হিসাব হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে। আচ্ছা এখন বলো তো, ধরো এটা পৃথিবীর কেন্দ্র, খেয়াল করো এই বিন্দুতে জি এর মান হচ্ছে জি প্রাইম। আচ্ছা এই দূরত্বটা যদি এইচ হয়, তাহলে এই দূরত্বটা কত, আর মাইনাস এইচ না? কোনো ভুল আছে? এই দূরত্বটা কত, কোনো ভুল আছে এটাতে? দেখো কেন, এই পুরোটা ব্যাসার্ধ না পৃথিবীর, এটা কি তুমি এইচ মিটার গভীরে আসছো, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে তোমার দূরত্ব কত, আর মাইনাস এইচ হবে, যেহেতু এটা আর এটা এইচ, তাহলে এটা কত, আর মাইনাস এইচ। এখন আমাকে একটা কথা বলো, যে আমি এখান থেকে একটা সম্পর্ক ক্রিয়েট করতে চাচ্ছি, একটু দেখো জি প্রাইম ইকুয়াল টু, আচ্ছা এটা যদি আমি লসাগুনি, নিচে কত থাকবে আর উপরে কত আসবে, ইন্টু কত, জি। আচ্ছা এটা তো আমরা প্রমাণ করার সময় আগেও পাইছিলাম, এই আর মাইনাস এইচ এটা কি নির্দেশ করে, তাহলে আর মাইনাস এইচটা কি নির্দেশ করে, কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব, এটা কি বুঝতে পারছো? তার মানে আর মাইনাস এইচ হচ্ছে যে কোনো একটা মুহূর্তে পৃথিবীর গভীরতায় কেন্দ্র থেকে দূরত্ব নির্দেশ করে। তাহলে আমি যদি আর মাইনাস এইচ কে আর ধরে নিই, স্মল আর ধরে নিই, তাহলে বলতো জি প্রাইম ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে,
স্মল আর বাই আর ইন্টু জি না? এটা কি বুঝতে পারছো? স্মল আরটা কি? স্মল আরটা কি? পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। স্মল আরটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। এটা কি বুঝতে পারছো? তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট। না ধরলাম আর কি, এটা দূরত্বটা, এই যে এটাকে এক্স ধরলাম না, দেখো তো এই এক্সটা আসলে স্মল আর কিনা? এই যে এটা এদিক দিয়ে পড়তেছো, তুমি এই জায়গায় আসো, তা এই জায়গায় কেন্দ্র থেকে তোমার দূরত্ব কত? এক্স। কেন্দ্র থেকে দূরত্ব কত? তাহলে এই এক্সটা তোমার কি স্মল আর না? ইনডিরেক্টলি। এটা কি বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। তাহলে এখন তুমি একটা জিনিস দেখো, বলো তো এ বিন্দুতে তোমার ওজন কত? এ বিন্দুতে বল মানে প্রযুক্ত বল এফ নেট দিতে পারি। নিট বল কতটুকু? এফ হচ্ছে টোটাল কত? এমজি প্রাইম। কোনো ভুল আছে? প্রযুক্ত বল কত? এমজি প্রাইম। আচ্ছা জি প্রাইমটা কত? জি প্রাইমটা কত? এই মুহূর্তে এই জায়গায় যে অভিকর্ষজ ত্বরণ, এই অভিকর্ষজ ত্বরণটা কত? পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ ইনটু কেন্দ্র থেকে দূরত্ব ডিভাইড বাই পৃথিবীর ব্যাসার্ধ। বুঝতে পারছো? তাহলে এখান থেকে কেন্দ্র থেকে দূরত্ব কত? এক্স। তাহলে আমি এখান থেকে লিখতে পারি জি প্রাইম ইকুয়াল টু জি এক্স ডিভাইডেড বাই কত? আর লেখা যায় নাকি যায় না? এখানে এক্স কি? পৃথিবী থেকে কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে এই কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা মহাকর্ষ বিকর্ষ পড়ছি, আর এটা পড়তেছি কোথায়? পর্যাবৃত্ত গতিতে। হ্যাঁ ওকে, তাহলে এটা জি এক্স ডিভাইডেড বাই কত পাইলাম? আর পাইলাম। একটা কথা বলো তো, এখানে একটা ব্যাপার তোমরা খেয়াল করো, যে আমরা তো এটা এফ নেট পেলাম, এটা কি পরিমাণ টোটাল প্রযুক্ত বল এই জায়গায় এই বিন্দুতে কি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে পৃথিবীর কারণে, এটা আমরা পেলাম। আচ্ছা একটা কথা বলো, সেটা হচ্ছে তুমি যদি দেখো দূরত্ব যেটা এই এক্স যেটা, এটা এই কোথেকে হিসাব হচ্ছে? কেন্দ্র থেকে না? তাহলে সরণ কোন দিকে যাচ্ছে? উপরের দিকে না? সরণ কোন দিকে যাচ্ছে? বলটা কোন দিকে কাজ করতেছে? তাহলে তাদের দিক পরস্পর বিপরীত। তাহলে এফ এবং এক্স এর দিকটা হচ্ছে কি? বিপরীত। বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট। এটা এই দিক দিয়ে মাইনাস আসবে। আচ্ছা এখন আমাকে একটা কথা বলো তো, এখানে কোনো পর্যাবৃত্ত গতি হবে? এখানে এই পর্যাবৃত্ত গতি হওয়া সম্ভব? এবার আসো পয়েন্টটাতে। দেখো এখান থেকে তোমার পড়া শুরু হলো, পড়তে 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 তুমি এই জায়গায় আসলা, এই জায়গার জন্য আমরা হিসাব করলাম, কিন্তু তুমি তো আরো নিচের দিকে পড়বা নাকি পড়বে না? পড়তে পড়তে এক সময় কোথায় উঠবা? পৃথিবীর অপর প্রান্তে উঠবা, ঠিক কিনা? আচ্ছা তুমি পড়তে পড়তে যখন এই কেন্দ্রে আসবা, তখন তোমার উপর কোনো বল প্রয়োগ হবে না, কারণ কেন্দ্রে অভিকর্ষ বল জিরো। এবার তুমি যখন দেখো তোমার একটা গতি জড়তা আছে না, তাহলে তুমি কোন দিকে যাওয়া শুরু করবা? এবার যখন তুমি এদিকে আসা শুরু করবা, পৃথিবী কি তোমাকে এদিকে টানবে? কোন দিকে টানবে? তাহলে তুমি যখন এটা ক্রস করে এদিকে নামতে থাকবা, পৃথিবী তোমাকে কোন দিকে টানা শুরু করবে? উপরের দিকে। এবং তুমি আস্তে 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 যত এদিকে আসতে থাকবা, পৃথিবীর টান তত বৃদ্ধি পাবে, অভিকর্ষ বল তত বৃদ্ধি পাবে, যেহেতু এক্স বাড়তেছে, দূরত্ব বাড়তেছে, বলও তত বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যখন তুমি এখানে চলে আসবে, তখন তোমার আবার ব্যাক শূন্য করে ফেলবে, স্থির করে ফেলবে। তখন কি হবে? পৃথিবীর টানের কারণে তুমি আবার উল্টা দিকে যাওয়া শুরু করবে। আবার তুমি এদিকে যেতে যেতে এই পয়েন্টে আসবা, এরপর যখন আবার এটা ক্রস করবে, তখন আবার পৃথিবী পিছন দিকে টানা শুরু করবে, তখন তুমি আবার এখানে এসে স্থির হবে, আবার এদিকে আসবে, চলতে থাকবে অসিলেশন। বুঝতে পারছি? তাহলে এই তোমার একটা দোলন চলতে থাকবে, তুমি স্পন্দিত হইতে থাকবা। তাহলে এখন বলো এটা একটা সরল স্পন্দন গতি কিনা? এটা কি গতি? সরল স্পন্দন গতি। তাহলে এটা যদি সরল স্পন্দন গতি হয়ে থাকে, তাহলে এখন আমাকে একটা কথা বলো, যদি যে কোনো একটা মুহূর্তে সরল স্পন্দন গতি যদি হয়ে থাকে, তাহলে ওইটার উপর ভিত্তি করে যে কোনো একটা মুহূর্তে এর উপর প্রযুক্ত বল একটা সূত্র আছে নাকি নাই? মাইনাস কে এক্স আছে কিনা? মাইনাস কে এক্সটা কোথায় ইউজ হয়? যে কোনো একটা সরল স্পন্দন গতিতে যে কোনো একটা এক্স দূরত্বে কোন অবস্থান থেকে? সাম্যাবস্থান থেকে। এখানে সাম্যাবস্থা কোনটা? এটা। কেন? এখানে বল শূন্য, এখানে বল কি? তাহলে সাম্যাবস্থা থেকে যে কোনো একটা দূরত্বে প্রযুক্ত বল হচ্ছে কত? মাইনাস কে এক্স। কোনো ভুল আছে? এটা কি বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখন আমাকে একটা কথা বলো, যে এই বিন্দুতে এই বস্তুর উপর প্রযুক্ত দুইটা বল পাইছি, একটা কি? একটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা বের করছি, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি, যেহেতু একটা সরল স্পন্দন গতি, তাই সরল স্পন্দন গতির সাপেক্ষে বের করছি। তাহলে কয়টা বল পাইলাম? দুইটা বল পাইলাম। দুইটাই কার বল? এর উপর প্রযুক্ত বল। ধরো তুমি লাফ দিছো, তাহলে তুমি যখন এই বিন্দুতে আসো, তোমার উপর আলটিমেটলি দুইটা বল পাইছি। আসলে কি বল দুইটা নাকি একটা? একটাই বল দুইভাবে বের করতেছে,
একটাই বল কয়ভাবে, কারণ সরল স্পন্দন গতি যদি হয়ে থাকে তাহলে এটা মেনে চলবে, আর যেহেতু অভিকর্ষ বল তাহলে এটাও, তাহলে দুইটা পরস্পর কি হবে, সেম বল। এটা এখন দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে আমি যেটা পাচ্ছি কে এক্স ইকুয়াল টু এম জি এক্স ডিভাইডেড বাই আর। এক্স এক্স যদি কাটা দাও তুমি কে এর মান পেয়ে গেছো, কত পাইছো, এম জি বাই আর। তাহলে দেখো তুমি যে এখানে পড়তেছো, আমরা জানি যে কোনো একটা সরল স্পন্দন গতি সম্পন্ন কণার একটা বল ধ্রুবক থাকে, স্প্রিং এর ক্ষেত্রে এটা স্প্রিং ধ্রুবক, মনে আছে? এমনি নর্মালি সরল স্পন্দন গতির ক্ষেত্রে এটা বল ধ্রুবক, আর স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক। তাহলে এখন তুমি আমাকে একটা কথা বলো যে স্প্রিং ধ্রুবক যদি হয়ে থাকে, এটা সরি বল ধ্রুবক যদি হয়ে থাকে, তাহলে বল ধ্রুবকের মান পেয়ে গেলাম। এখন আমাকে একটা কথা বলো, যে কোনো একটা সরল স্পন্দন গতি সম্পন্ন কণার পর্যায়কালের সমীকরণ কি, 2π√m/k, কোনো ভুল আছে? এটা কি মনে আছে? যে কোনো একটা ক্ষেত্রে ওমেগা সমান √k/m, এটা কি মনে আছে? তাহলে এটা যদি হয়ে থাকে পর্যায়কালের সূত্র, যে কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন করার জন্য পর্যায়কালের সূত্র কত, 2π/ω। তো ওমেগা যদি বসাই দাও তাহলে আমরা এটা পাই নাকি পাই না? পাই। এখন বলো তো এই ঘটনার জন্য কে এর মান কত আসছে, mg/r। যদি এখানে আমি এটা বসাই দিই তাহলে 2π√m/mg/r। তাহলে বলো এখান থেকে ভালো করে খেয়াল করো, এই টানেলে, এটা একটা টানেল না, হ্যাঁ আচ্ছা, টানেলে সুড়ঙ্গ, ওকে, 2π√mm কাটা যাবে, r/g হবে। মাথায় রাখবা, যদি পৃথিবীর সুড়ঙ্গ দিয়ে কেউ ঝাঁপ দেয়, পৃথিবীর সুড়ঙ্গ দিয়ে কেউ লাফ দেয়, তাহলে সে একটা সরল চন্দ্র গতি সম্পন্ন হবে, এবং ওই সরল চন্দ্র গতির ক্ষেত্রে তার পর্যায়কাল হবে কত, t = 2π√r/g। এখন একটা কথা বলো তো, এই মানটা কি পরিবর্তনশীল? না, ফিক্সড, কারণ আরও ফিক্সড, জিও ফিক্সড, পাইও কি ফিক্সড, মানে এটাকে ফিক্সড ভ্যালু, ঠিক কি ফিক্সড ভ্যালু। শেষ করতেছি। তাহলে এই জিনিসটা হচ্ছে, তুমি যদি সুড়ঙ্গ দিয়ে লাভ দাও তাহলে তুমি এটা যে উঠানামা করবা তোমার পর্যায়কাল। আচ্ছা বলো তাহলে, তার মানে এই টি এর মানটা কত আসে জানো? এটা মনে হয় প্রায় মুখস্থ, 84.6 মিনিট অথবা সেকেন্ড, এটা এক্সাক্ট মাথায় নেই। আচ্ছা যাক, এটাতে পরে আসতেছি। এখন এটা আমরা এখানে মান বসালে অটোমেটিক চলে আসবে। এখন তোমাকে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, তার মানে ধরো 84.6 মিনিট, ওকে, তার মানে ধরো তুমি এখান থেকে ঝাঁপ দিছো, তাহলে ঝাঁপ দেওয়ার পর তুমি এখান থেকে এতটুকু আসছো, কত সেকেন্ড কত মিনিট লাগছে পর্যায়কাল? এটাই তোমরা পারো। এখান থেকে এখানে আসলে পর্যায়কাল সম্পন্ন হবে। পর্যায়কালের নিয়ম কি, আসবে আবার কি, তখন কি সম্পন্ন হবে, পর্যায়কাল সম্পন্ন হবে। তার মানে দেখো, অনেকে জিজ্ঞাসা করা হয়, এটা যদি ধরো মালয়েশিয়া, এটা হলো অস্ট্রেলিয়া, তো কেউ একজন মালয়েশিয়া দিয়ে গর্ত করে ঢুকে অস্ট্রেলিয়া বেরোলো, ঠিক আছে, তো সড়ঙ্গ করে এবার ঝাঁপ দিল, তাহলে তার যাইতে এত সেকেন্ড লাগে, এত মিনিট লাগবে, হ্যাঁ হবে না, সে গিয়ে আসতে লাগবে যে মিনিটটা, বুঝতে পারছো? এবং সে তো জীবনে একদিন উঠতেও পারবে না আসলে, কেন, সে যখন এই জায়গায় আসবে তখন তো পৃথিবীর টানে আবার ঢুকে ফেলবে, সে উঠবে কীভাবে, বুঝে নাই? হ্যাঁ, সে গায়ে একটা লোহা রাখতে পারে, এই যে একটা চুম্বক রাখতে পারে, আসবে চুম্বক টানি ধরবে তাকে, হ্যাঁ হ্যাঁ, এটা তো এমনি কল্পনা, যে কোনো একটা দিয়ে করতে পারবা, কে এর মান দেওয়া থাকলে এটা দিয়ে করতে পারবা, কে এর মান দেওয়া না থাকলে এটা দিয়ে করো, কারণ এটা দিয়ে তো ইজি। এটা তো আমরা মহাকর্ষ বিকর্ষই করছি। পৃথিবীর গভীরে যে কোনো বিন্দুতে প্রযুক্ত বল, ক্রিয়াশীল বল, অভিকর্ষ বল বের করা শিখছি না, এগুলো ইজি। মানে আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা শিখছি না পৃথিবীর গভীরতায়, h মিটার গভীরতায়, তো আমরা h মিটার গভীরতা শিখছি। তো এখন কেন্দ্র থেকে x মিটার দূরে বিন্দুতে জি নির্ণয়, এভাবে করে সূত্রটাকে বানাইছি আর কি। h মিটার গভীরে হলে সূত্র এটা, আর x মিটার দূরে হলে বা r মিটার দূরে হলে সূত্র এটা। ভেরি ইম্পর্টেন্ট, কথা বুঝতে পারছি? হ্যাঁ, যদি প্রবলেম হয় পুরোটা আবার একবার আমার ওই তোমরা রেকর্ডটা একবার কি করবা, রিপিট করে দেখবা, তাহলে কথাগুলো আবার বুঝে যাবে। এগুলো সিরিয়াল করা বলা আছে, একটু পজ দাও, তুলে নাও। না ঠিক আছে, না তো আমি তো ভুল বলে নি, তুমি কোনো সমস্যা নেই, ফেল করবা। আচ্ছা যাক, এমনি বোর্ড এটা যদি কেউ দূর থেকে দেখে আসলে কেউ বোঝার সম্ভাবনা নাই, হ্যাঁ এটা একদিকে ঘুরে ঘুরে আসছে, হ্যাঁ যাক সমস্যা নেই, আমরা বুঝলে হইলো, আমরা যারা শুরু থেকে ক্লাস করতেছি। ওকে ফাইন। এখন
সুড়ঙ্গের একটা ব্যাপার গেল। আরো একটা জিনিস তোমাদেরকে আমরা জানা রাখি, এটাও এখানে প্রুফ করে দিতে পারি কিন্তু দরকার নাই, সূত্র এটাই থাকবে। সেটা হচ্ছে যদি সুড়ঙ্গটা এইভাবে করি, খেয়াল করো, খেয়াল করো, ধরো এদিকে বাংলাদেশ ধরো, ঠিক আছে, এদিকে অস্ট্রেলিয়া। এখন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার জন্য আমি এবার সুড়ঙ্গ করে ফেলছি, হ্যাঁ, এটা তো কেন্দ্রগামী হয়েছে। এখন কি আগের মতো হবে? হবে না। তো এটা যদি না হয়, এখন এখন দেখো তাহলে কি হবে, এখানে জি চেঞ্জ হবে। কিন্তু জি চেঞ্জ হলেও মজার একটা ব্যাপার হচ্ছে টি সেম থেকে যায়। ধরো তুমি এখান থেকে যদি ছেড়ে দাও, ওকে নিচে ফেলবে কে? ধরো এদিকে ওজন না, এই এম জির একটা দিকে উপাংশ তৈরি হবে এম জি কস্তিটা, ধরো এদিকে তিটা ধরি, তাহলে এই এম জি কস্তিটাই ওকে কিন্তু এদিকে ফেলবে, এদিকে আবার তুলবে, চলবে এটা। মানে যখন এই বরাবর আসবে তখন এম জি পুরোপুরি এদিকে কাজ করবে, আবার যখন সে এখানে চলে আসবে আবার এদিকে কাজ করবে, এদিকে উপাংশ তৈরি হবে। তো আলটিমেটলি এখানে চলতে থাকবে, কিন্তু এখানেও তার পর্যায়কাল ওই আগেরটাই থাকে। বুঝতে পারছি? মানে দরকার নাই, আমার এই পয়েন্টটা দরকার নাই, কিন্তু আমি তোমাকে এটা বুঝাচ্ছি যে সুড়ঙ্গ যদি কেন্দ্র বরাবর না হয়ে অন্য কোনো পয়েন্টেও হয়, তখনও পর্যায়কাল কত হবে? ওই 2π/RG, অর্থাৎ 84.6 মিনিট, এটাই হবে। হ্যাঁ, মানে যে সুড়ঙ্গটা করছিলাম ওটা যদি কেন্দ্র বরাবর না হয়ে আশেপাশে হয়, বৃত্তের আশেপাশে করে করি গর্তটা, হ্যাঁ, যে কোনো জায়গায় করি, তাহলেও আমার কি এটা, কারণ এই সুড়ঙ্গ দিয়ে তুমি পড়বা, আলটিমেটলি তোমাকে ফেলবে কে, টানবে কে? ওজন না? তো ওজন আলটিমেটলি পর্যায়কাল সেম রাখে আর কি। তো এটা একটা ব্যাপার, এটা তোমরা মাথায় রাখতে পারো। যেমন এখানে একটা এই ম্যাথ পাইছিলাম, এটা হচ্ছে কি, একটি সরল দোলক 0.9 সেকেন্ডে একবার ঠিক ঠিক শব্দ করে। ওয়াও! হ্যাঁ, হ্যাঁ, দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? হ্যাঁ, একটা সরল দোলক 0.9 সেকেন্ডে একবার ঠিক শব্দ করে। হ্যাঁ, হুম, আমরা জানি টি ইকুয়াল টু কত, 2π√L/G। এখন তুমি যদি দেখো যে এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে কি এল বের করা, কার্যকরী দৈর্ঘ্য বের করা, তাহলে প্রথমে বর্গ করো 4π² L/G, তাহলে এখান থেকে এল ইকুয়াল টু কত আসবে, GT² ডিভাইড বাই কত, 4π²। বলো তো টি এর মান কত এখানে? Here one 0.92. 9 টু, 0.92 হবে না? হ্যাঁ, কেন? কারণ একবার ঠিক করে তখন একবার একটা অর্ধদোলন সম্পন্ন হয়। যেমন ধরো ফর এক্সাম্পল একটা সরদোলক, তাই সে যখন মানে ধরো ফর এক্সাম্পল মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একবার যায় তখন একবার ঠিক করে, তার মানে 0.9 সেকেন্ডে একটা অর্ধদোলন সম্পন্ন হয়। একটা কি হয়? অর্ধদোলন, হাফ দোলন গেছে। সে যখন আবার এখানে আসবে তখন একটা কি দোলন সম্পন্ন হবে? পূর্ণ দোলন সম্পন্ন হবে। তাহলে 0.9 সেকেন্ডে কি পর্যায়কাল হবে? হবে না। তাহলে কি হবে? পর্যায়কাল টি ইকুয়াল টু 0.9 × 2। কেন? 0.9 সেকেন্ডে অর্ধেক দোলন সম্পন্ন হয়, বাকি 0.9 সেকেন্ডে বাকি অর্ধেক সম্পন্ন হবে। তাহলে এটার উপর ভিত্তি করে আমি বলতে পারি জি এর মান হচ্ছে 9.8, আর এটা হলো 2 × 0.9, আর এদিকে হচ্ছে 4 × 3.1416 স্কোয়ার। এই 0.804. সব পড়ে গেছে, জীবন যৌবন শেষ, ব্যাক পেল না এটা। আচ্ছা যাক, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। 0 পয়েন্ট সামথিং আসছে। আচ্ছা আনসারটা যদি করছে, হ্যাঁ 0.558 আসছে মিটার। ঠিক আছে, তাহলে যে কোনো একটা মুহূর্তে আমাদেরকে যদি এরকম কার্যকর দৈর্ঘ্য বা এগুলো বের করতে বলে আমরা বের করতে পারবো। আর একটা ব্যাপার থাকে, এই সেম ভাবে কিন্তু আমরা জি নির্ণয় করতে পারি, যে কোনো একটা মুহূর্তে আমরা এই পয়েন্টগুলোতে ঢুকবো।